আসসালামু আলাইকুম। আজ 16 ফেব্রুয়ারি 2025 রবিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি এস জে রতন। শুরুতেই সংবাদ শিরোনাম। শিগগিরই ভারতে গ্রেফতার হবেন হাসিনা। ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে বিভেদের আশঙ্কা। বিএনপি সঙ্গে দূরত্ব নেই বললেন জামাত আমির। এবার বিস্তারিত। ভারতের এপিবি আনন্দের একটি সংবাদ শিরোনাম সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। শনিবার 15 ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ হাস্যরসাত্মক মন্তব্য করেন। সাবেক লেফটেন্যান্ট কর্নেল ফেসবুক পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ, আশা করছি অচিরেই শেখ হাসিনা অপারেশন পেহচানের আওতায় গ্রেপ্তার হবেন এবং বাংলাদেশে পুশিন হবেন। তারপর একটি হাসির ইমোজি দিয়েছেন। এপিবি আনন্দের সংবাদ শিরোনামটি ছিল, বাংলাদেশিদের গ্রেপ্তার করতে অপারেশন পেহচান, নয়ডা থেকে গ্রেপ্তার 10। প্রসঙ্গত, ভারতের এপিবি আনন্দের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে এবং গ্রেপ্তার করতে অপারেশন পেহচান পরিচালিত হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে নয়ডা থেকে 10 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। জুলাই গণ অভ্যুত্থানে পরিচালিত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। পাসপোর্ট বাতিলের বিষয়ে কিছুদিন আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন, ভারত সরকার এ বিষয়ে জানে এবং সেজন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। সাম্যের আওয়াজ তুলে শুরুতেই বিভাজিত ছাত্র আন্দোলনের নেতারা। শীর্ষ পদ নিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্দরে চলছে অনাস্থার সুর। আহ্বায়ক পদ নিয়ে কোনো মতানৈক্য না থাকলেও সদস্য সচিব পদের দাবিদার একাধিক ব্যক্তি, যারা সবাই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। বিষয়টি নিয়ে হতাশ নেতাকর্মীরা। তারা মনে করছেন, শুরুতেই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সংগঠন সম্পর্কে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে, যা নতুন রাজনৈতিক বন্দোবস্তের অন্তরায় হবে। বিষয়টির সমাধানে আজ বৈঠকে বসছে নাগরিক কমিটি। আগামী 24 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। কমিটিতে আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম, যিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। দলের দায়িত্ব নেয়ার আগে নাহিদ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন। নাহিদের বিষয়ে ঐকমত্য হলেও সদস্য সচিব পদ নিয়ে বিভক্ত ছাত্র আন্দোলনের নেতারা। একটি অংশ চাইছে নতুন দলের সদস্য সচিব হবেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, যিনি জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব। আরেক অংশ চাইছে আন্দোলনের অন্যতম আরেক মুখ আলী আহসান জোনায়েদকে। তিনি বর্তমানে নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। এছাড়াও এ পদের দাবিদার রয়েছেন আরও 2 জন। তারা হলেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলম। আখতার ও জোনায়েদের মধ্য থেকে কেউ এ পদে না আসতে পারলে এদের নাম বিবেচনায় রাখা হয়েছে। আবার আখতার জোনায়েদ 2 জনের কাউকে চান না এমন একটি অংশও রয়েছে নাগরিক কমিটিতে, যারা নাসিরকে এ পদে দেখতে চান। এছাড়াও উপদেষ্টা মাহফুজ আলমের অনুসারীরা চান এ পদে মাহফুজের বড় ভাই সাবেক ছাত্রদল নেতা মাহবুব আলম মাহিরকে। জাতীয় নাগরিক কমিটির শীর্ষ এক নেতা নাম প্রকাশ না করার শর্তে মানবজমিনকে বলেন, শুরুতে এমন অনাস্থার সংকট তৃণমূলে বিভ্রান্তি তৈরি করবে, মানুষ আস্থা হারাবে নতুন দলের প্রতি। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচিত হোক, কিন্তু কেউ কেউ এ পদে একমাত্র নিজেই যোগ্য বলে ধরে নিচ্ছেন, যেটি ঠিক নয়। তিনি বলেন, ইনক্লুসিভ পলিটিক্স করতে এসে পদের জন্য গো ধরে বসে থাকা কোনো সংগঠনের জন্য সুখকর নয়। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামালপুরের ইসলামপুরের নিজ বাড়ি থেকে রোববার ভোরের দিকে তাকে গ্রেপ্তার করা হয়। আকাশ ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া গ্রামের শাহিন শাহ চৌধুরীর ছেলে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি পদে ছিলেন তিনি। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল্লাহ সাইব জানান, 5 আগস্টের পর থেকে আকাশ সরকারকে বেকায়দায় ফেলতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছিল। ডেভিল হান্ট অপারেশনের আওতায় থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তিনি আরও বলেন, রংপুরের আবু সাইদ হত্যা মামলার আসামি তিনি। সন্ত্রাস দমন আইনের মামলায় তাকে জামালপুর আদালতে তোলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে নরেন্দ্র মোদীর হাত পায়ে শেকল পরিয়ে ভারতের একটি শতবর্ষী ম্যাগাজিন ব্যঙ্গচিত্র ছেপেছে। তামিলনাড়ুর সাপ্তাহিক পত্রিকা ভিকাতানে কার্টুন ছাপা হয়। এরপর থেকে ওই ম্যাগাজিনটির ওয়েবসাইট ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভারতে তোলপাড় শুরু হয়েছে। ক্ষমতাসীন বিজেপি ম্যাগাজিনটির বিরুদ্ধে অভিযোগ জানানোর পরই ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে। রোববার এপিপি আনন্দের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ঘটনার পর মোদী সরকারের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্বের অভিযোগ তুলছেন বিরোধীরা। এবিপি আনন্দ জানায়, যুক্তরাষ্ট্র থেকে যেভাবে হাতে হাত করা, পায়ে বেড়ি পরিয়ে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে তার নিন্দা করার পরিবর্তে আমেরিকা সফরে গিয়ে মোদী যেভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন তা নিয়ে 13 ফেব্রুয়ারি একটি কার্টুন ছাপে ভিকাতান পত্রিকা। সেখানে দেখা যাচ্ছে ট্রাম্পের সামনে শেকলে হাত পা বাঁধা অবস্থায় মোদী বসে রয়েছেন। কার্টুনটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়লে তামিলনাড়ু বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়। রাজ্য বিজেপির সভাপতিকে আন্নামালাই জানান, প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারপারসনের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছেন তারা। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এল মুরুগানের সঙ্গেও দেখা করে ভিকাতান ম্যাগাজিনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এরপর থেকে ম্যাগাজিনটির ওয়েবসাইটটি আর খোলা যাচ্ছে না। ভিকাতান ম্যাগাজিন বিবৃতি দিয়ে জানিয়েছে, কি কারণে ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হলো তার নির্দিষ্ট কারণ জানার চেষ্টা চলছে। কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, 1 শতকেরও বেশি সময় ধরে মত প্রকাশের স্বাধীনতার নীতি মেনে কাজ করে এসেছি আমরা বরাবর বাক স্বাধীনতার পক্ষে ছিলাম এবং আগামী দিনেও থাকব। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে নেতা এমকে স্টালিন। তিনি লেখেন, ভিকাতান এর ওয়েবসাইটটি অচল করে দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। 100 বছর ধরে সাংবাদিকতা করছে তারা। মত প্রকাশের জন্য সংবাদ মাধ্যমকে ব্লক করে দেওয়া গণতন্ত্রের জন্য শুভ নয়। বিজেপির ফ্যাসিবাদী আচরণের পরিচয় এটা। অবিলম্বে ওয়েবসাইটটি চালু করতে অনুরোধ জানাচ্ছি। ডিএমকে নেত্রী কানিমোঝির বলেন, সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করা গণতন্ত্রের টুটি চেপে ধরা এক জিনিস। শতবর্ষের ভিকাতানের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। অবিলম্বে ওয়েবসাইটটি পুনরায় চালু করার ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় সরকারকে। আসুন একজোট হয়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য সরব হই। তবে কেন্দ্র সরকার এখন পর্যন্ত এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি। জেলা প্রশাসকদের স্বাধীনভাবে কাজ করতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ সরকারের আমলে কারো রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই। কারো ধমক শুনবেন না। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে 3 দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, নিজের মতো করে যেটা আইন, যেটা দেশের জন্য করা দরকার সেটা করতে হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি আরও বলেন, আমরা আইন করে দিয়েছি কিন্তু গ্রামে গঞ্জে পৌঁছায়নি, অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি। এই যে দূরত্ব, এটা যেন না থাকে। বিনা কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে। হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানেই মানুষকে হয়রানি করা, এটাকে উল্টে দিতে হবে। সরকার ভিন্ন জিনিস। আপনার অধিকার পৌঁছে দেওয়াই আমাদের কাজ। কয়েকদিন ধরেই বিপরীতমুখী বক্তব্য দিয়ে আসছেন দেশের 2 রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত। একদল দ্রুত নির্বাচন চাইছে, আরেক দল চাচ্ছে পূর্ণ সংস্কারের পর নির্বাচন। এছাড়া বিভিন্ন সময় একদল অন্য দলকে কটূক্তি করে মন্তব্য করছে। এ নিয়ে জনমনে এমন ভাবনা সৃষ্টি হয়েছে যে তারা 2 দল একে অপরের বিরোধিতা করছে। অনেকে মনে করছে নির্বাচন যত কাছে আসছে, একসময় জোটে থাকা বিএনপি জামায়াত একে অপরের কাছ থেকে তত দূরে সরে যাচ্ছে।
অনেকে বলছেন যে বিএনপি ও জামায়াতের এই বিরোধটা অনেকটা আদর্শিক, যার উৎপত্তি 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধ। জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, কিন্তু এই কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের একটি গণমাধ্যমে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি এখন আমাদের বিরোধিতা করে, আমি এটা বিশ্বাস করতে চাই না। এটাই যদি হতো তাহলে 1991 সালে যখন বিএনপি সরকার গঠনের মতো আসন পায়নি, তখন তাহলে তারা আমাদের সমর্থন কেন চেয়েছিল? তিনি আরও বলেন, তখন যিনি নেত্রী ছিলেন তিনি তো এখনও জীবিত আছেন, এখনও তিনি দলের চেয়ারপারসন। তখন তো জামাত কোনো স্বার্থ সুবিধার জন্য বিএনপিকে ওই সমর্থন দেয়নি, দেশের স্বার্থেই সমর্থনটা দিয়েছিল। দ্বিতীয়ত 1996 থেকে 2001 সালে যখন আওয়ামী লীগের দুঃশাসন দেশকে অতিষ্ঠ করে তুলল, তখন দূর থেকে শুধু সমর্থন দেওয়া নয়, একটা লিখিত চুক্তির ভিত্তিতে 4 দলীয় জোট গঠন করা হয়েছিল। কই, তখন তো এ প্রশ্ন আসেনি। এখন কেন এ প্রশ্ন আসছে? এর জবাব তো তারা অর্থাৎ বিএনপি দেবে। দূরত্ব প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই। প্রতিটি দলের নিজস্ব কর্মসূচি ও পলিসি থাকে। সেই পলিসি ও কর্মসূচির দিক থেকে বিভিন্ন দল জনগণের কাছে আসবে, জনগণ বাছ বিচার করে দেখবে। শুধু বক্তব্য নয়, বক্তব্যের সঙ্গে প্রতিটি দলের পারফরম্যান্সকেও বিবেচনায় নেবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। এই পৃথিবীতে একজন মানুষের প্রধানতম সম্পদ হচ্ছে বিশ্বাস, আর সেই বিশ্বাসটা থাকতে হবে নিজের উপর। কেউ যদি নিজের উপর বিশ্বাস হারান, তখন কিন্তু সফল ব্যক্তি হলেও ব্যর্থ হয়ে যান। সেই জন্য প্রত্যেকটি কাজ শুরু করার আগে নিজের উপর পূর্ণ বিশ্বাস থাকা প্রয়োজন। সেই বিশ্বাসের উপর ভর করে যদি আপনি যাত্রা করেন, তাহলে পথে অনেক প্রতিবন্ধকতা এলেও আপনি সেই প্রতিবন্ধকতা কাটিয়ে অবশ্যই লক্ষ্যপানে পৌঁছতে পারবেন। কিন্তু আপনার মনের মধ্যেই যদি দ্বিধা থাকে, আপনি যদি চিন্তাগ্রস্ত থাকেন যে পারবেন কি পারবেন না, তাহলে সফল হতে পারবেন না। সেই জন্য সবার আগে জরুরি বিষয় হচ্ছে যে কাজটি আপনি করতে যাচ্ছেন সেই কাজের উপর দৃঢ় বিশ্বাস থাকা। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সৌদি আরবের প্রিন্স তুর্কি আল ফয়সাল। গাজা উপত্যকার জন্য মার্কিন নেতৃত্বাধীন মার্শাল পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন তিনি। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখার সময় সাবেক এই সৌদি গোয়েন্দা প্রধান ট্রাম্পের প্রস্তাবকে অকার্যকর বলে উড়িয়ে দিয়েছেন এবং এর পরিবর্তে ওয়াশিংটনকে গাজার পুনর্গঠনে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে গাজাবাসীদের তাদের মাতৃভূমিতে থাকতে দেওয়ার অনুমতিও দিয়েছেন। আল আরাবিয়া নিউজের হ্যাডলি গ্যাম্বলকে এক সাক্ষাৎকারে প্রিন্স তুর্কি বলেছেন, জায়গাটি বিকল্পে পরিপূর্ণ, আরব শান্তি উদ্যোগ রয়েছে। এটি একটি দারুণ বিকল্প যা ইসরায়েল ও তার আরব প্রতিবেশীদের মধ্যে সংঘাতের চূড়ান্ত সমাপ্তি বিবেচনা করবে। তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে যে মার্শাল পরিকল্পনা করা হয়েছিল তা গাজার জন্য বিবেচনা করা যেতে পারে। আমেরিকা পুরো মহাদেশ পুনর্নির্মাণ করেছে, জনগণ তাদের জায়গায় থেকেছে, তারা এটি নির্মাণের জন্য ইউরোপীয়দের ইউরোপ থেকে সরিয়ে নেয়নি। ট্রাম্প গাজা দখল করে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা ঘোষণা করার কয়েকদিন পরই তিনি এমন প্রস্তাব দিলেন। চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিধ্বস্ত গাজা দখল করে এটিকে পুনর্নির্মাণ ও মধ্যপ্রাচ্যের রিভেরা তৈরির ঘোষণা দেন। তার প্রস্তাবের লক্ষ্য ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করা। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।